প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি 11 আর 12 এর ছাত্রছাত্রীদের জন্য আইএসসি বোর্ডের পাঠ্য লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা এই গল্পটা আলোচনা করব। এই গল্পটা আলোচনা করার আগে আমাদের মহাশ্বেতা দেবী সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। লেখিকা মহাশ্বেতা দেবী একজন প্রখ্যাত সাহিত্যিক এবং মানবাধিকার আন্দোলনের কর্মী ছিলেন। তিনি 1926 সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেছিলেন ইংরাজি সাহিত্যে। তার বাবা ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি ছিলেন মনীষ ঘটক তার নাম, এবং তার মহাশ্বেতা দেবীর কাকা ছিলেন ঋত্বিক ঘটক, তোমরা তার নাম শুনে থাকবে, এবং তিনি একজন বিখ্যাত চিত্র পরিচালক। আর মহাশ্বেতা দেবীর লেখা অসংখ্য উপন্যাস, অসংখ্য গল্প রয়েছে, এবং সেই সমস্ত গল্পের মধ্যে বিখ্যাত দুটো গল্প হলো রুদালি আর 1084 মা। এই দুটো কিন্তু পরবর্তীকালে সিনেমা হিসেবে আমরা দেখে থাকি। এছাড়াও অরণ্যের অধিকার, গণেশ ইত্যাদি বিভিন্ন বই রয়েছে তার। এবং তিনি মূলত নারীদের জন্য, নারীদের ওপর শোষণ, তাদের বঞ্চনা, এই সমস্ত নিয়ে রচনা করেছিলেন, এবং সেই সমস্ত রচনাগুলো অত্যন্ত বিখ্যাত হয়ে উঠেছিল। এছাড়াও তিনি উপজাতি সম্প্রদায়দের নিয়ে, বিশেষত সাঁওতাল, এই সমস্ত উপজাতিদের কথাও তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন, এবং তার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর জ্ঞানপীঠ পুরস্কার ছাড়াও তিনি আরো অসংখ্য পুরস্কার পেয়েছিলেন, যেমন পদ্মবিভূষণ, পদ্মশ্রী, দেশিকোত্তম পুরস্কার, এরকম অনেক পুরস্কার তিনি ইত্যাদি পুরস্কারে তিনি ভূষিতা হয়েছিলেন। তাহলে চলো আমরা তার এই লক্ষ্মণের মা গল্পটা আলোচনা করি। এখন লক্ষ্মণের মা এই গল্পটি মহাশ্বেতা দেবীর গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। এই গল্পে যাওয়ার আগে আমাদের একটু ঐতিহাসিক পটভূমি জেনে নেওয়া দরকার, এবং ঐতিহাসিক পটভূমি জানতে হলে আমাদের চলে যেতে হবে 1857-58 এই সময়, যে সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। তোমরা জানো, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে ভারতবর্ষের সিপাহীরা আন্দোলন করতে শুরু করেছিল। আর অপরদিকে তোমরা জানো যে উত্তরপ্রদেশে ঝাঁসি অবস্থিত। সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নাম সকলেই তোমরা শুনেছ, যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং তার লড়াইকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে চিহ্নিত করা হয়। তিনি তার দামোদর রাও বলে পুত্র সন্তান ছিল, কিন্তু সে অল্প বয়সেই মারা গিয়েছিল। এরপরে তিনি এক আত্মীয়র পুত্রকে দত্তক নিয়েছিলেন, তার নামও ছিল দামোদর। কিন্তু ইংরেজরা এই সময় ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহাউসি। এই লর্ড ডালহাউসি তোমরা ইতিহাসে পড়েছ যে ডক্ট্রিন অফ মিউটিনি, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় যে সত্য বিলোপ নীতি, সেই নীতি চালু করেছিলেন। আর তার সেই নীতি অনেকগুলো রুলস ছিল, বা সেই রুলসের মধ্যে একটা ছিল যে কোনো রাজা বা রানী ভারতবর্ষের যদি উত্তরাধিকার না থাকে, অর্থাৎ পুত্র বা কন্যা তার যদি না থাকে, তাহলে তিনি মারা যাওয়ার পর তার সব সম্পত্তি ইংরেজদের অধিকারে চলে আসবে। এটা ইংরেজরা চালু করেছিল ডালহাউসি, এবং তিনি চালু করেছিলেন যে নিজেদের রাজত্ব আরো বেশি বিস্তার করবার জন্য। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে ঝাঁসির রানীর যেহেতু কোনো উত্তরাধিকার ছিল না, তার সমস্ত সম্পত্তি, তার গয়না গাটি, বিভিন্ন মূল্যবান জিনিসপত্র, তার থাকবার কেল্লা, সবকিছু ইংরেজদের অধিকারে চলে গিয়েছিল। আর অপরদিকে ইংরেজদের ওপরে ক্ষুব্ধ হয়ে দেশের সিপাহীরা সিপাহী বিদ্রোহ করতে শুরু করেছিল 1857 সালে। তারা কি করেছিল? তারা এই কেল্লায় ঢুকে প্রচুর ইংরেজদের হত্যা করেছিল। সেই সিপাহী বিদ্রোহ তোমরা ইতিহাসে পড়েছ, কিন্তু তার কিছুদিন পরে আবার এই সিপাহী বিদ্রোহে যে এত ইংরেজদের মারা হয়েছিল, তার প্রতিশোধ নেবার জন্য ইংরেজরাও আবার এই সিপাহীদের উপরে আক্রমণ করেছিল, এবং সেই ঘটনার
পরিপ্রেক্ষিতে মহাশ্বেতা দেবীর সেই পটভূমিকায় লেখা লেখিকা মহাশ্বেতা দেবীর এই লক্ষ্মণের মা গল্পটি। ইতিহাসকে উপরে ভিত্তি করে এই গল্পটা তৈরি হয়েছে, যদিও কিন্তু এর নিজস্ব একটা গল্প রয়েছে এবং সেই গল্পের মধ্যে আমরা প্রধান চরিত্র দেখি গঙ্গাকে। এবং গঙ্গা হলো একজন বুন্দেলখণ্ডীয় কন্যা এবং যে খুবই দরিদ্র এবং সামান্য ঘোড়াকে ঘাস খাইয়ে বা সামান্য কিছু কাজ করে ঘোড়াকে ঘাস খাওয়ানো বা দুধ দেওয়া এই সমস্ত কাজ করে তার সংসার চলে। এই সমস্ত সামান্য কাজ করে তার সংসার চলে, কিন্তু সে অসীম তার সাহস এবং তার মমতা। এই গল্পের মধ্যে গঙ্গার মমতারই পরিচয় পাওয়া যায় এবং সে কিভাবে তার এক ছেলে আছে যার নাম হচ্ছে রাম, সেই রামের ছেলে থেকে কিভাবে রামের মা থেকে সে কিভাবে লক্ষ্মণের মা হয়ে উঠল, সেটাই এই গল্পের মধ্যে মূল বিষয়বস্তু। তো আমরা দেখতে পাই যে তাহলে চলো আমরা এই গল্পের মধ্যে চলে যাই। যেহেতু এই গল্পটা খুব বড়, সেই জন্য আমি গল্পটা হাফ করবো আজকে, আর পরের ভিডিওতে আমি বাকি অংশটা পড়ব। জুন মাসের 2-3 তারিখ থেকেই গঙ্গা বুঝতে পেরেছিল গতিক সুবিধের নয়। তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসের কথা বলা হয়েছে, যখন গঙ্গা বুঝতে পারলো যে গতিক সুবিধের নয়, মানে অবস্থাটা খুব একটা সুবিধের নয়। গঙ্গার বর যতদিন বেঁচে ছিল ততদিন ঘোড়ার ঘাস যোগান দিত কেল্লায় আর রানী মহালে। ঘাস কাটতে গিয়ে ওকে সাপে কামড়ায়। ও মরে যাওয়ার পর গঙ্গা আর ঘাস কাটে না, তবে ও উপোস করেও মরেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জুন মাসে গঙ্গা বুঝতে পারলো যে অবস্থা তার আর খুব একটা সুবিধের নয়, কারণ ঘাস কেটে তার স্বামী সংসার চালাতো, কিন্তু তার স্বামী মরে যাওয়ার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর কি। কিন্তু তাকে উপোস করেও মরতে হয়নি, কারণ আমরা এই গল্পের পরবর্তীকালে দেখব যে সে নিজের উপার্জন নিজে শুরু করবে। ওর ছেলে রামের হাত ধরে ও চলে গিয়েছিল রানী মহালে। রানীর দরবারে যাওয়ার সময় 3টের পরে। সকালে স্নান আর পুজো হয়ে গেলে রানী তার মহালের বড় ঘরে এসে বসেন, একটু ভজন গান শোনেন, তারপর শহরের মানি গুণী লোকেরা দেখা করতে আসেন আর মন্ত্রীরাও আসেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা যখন অসহায় অবস্থা, যখন তার স্বামী মারা গেছে, তখন তার ছেলে রামের হাত ধরে সে রানীর কাছে, মানে ঝাঁসির রানীর দরবারে এসে উপস্থিত হয়েছে। আর ঝাঁসির রানী কি করেন, সকালে পুজো স্নান এই সমস্ত সেরে মহালের একটা বড় ঘরে গিয়ে বসেন। সেখানে মন্ত্রীরা আসে এবং মানিগুণী ব্যক্তিরা আসে, আর তিনি একটু ভজন গানও শোনেন, বিভিন্ন মানিগুণী ব্যক্তির সঙ্গে আলোচনা করেন। রানী বসেন চৌকিতে, পাশে বসে দামোদর ওর ছেলে। যে দেখা করতে আসে সে সামনে এটা ওটা উপহার রাখে। দামোদর হলো তার দত্তক পুত্র। কোন আত্মীয়র কাছ থেকে তিনি তাকে দত্তক নিয়েছিলেন। তো যাই হোক, তিনি এক চৌকিতে রানী বসে থাকে, পাশে তার পুত্র দামোদর বসে থাকে। আর যে আসে রানীর সঙ্গে দেখা করা তো সহজ ব্যাপার না, সুতরাং তারা কিছু মানে উপহার হিসেবে রানীর কাছে কিছু উপঢৌকন নিয়ে আসে। রানী তার থেকে একটু করে শুকনো নারকেল বা সুপুরি তুলে নেন। এ থেকে বুঝতে পারা যায় যে রানী তাদের উপহার গ্রহণ করেছেন, যার জন্য অল্প কিছু সুপারি বা নারকেল তুলে নেন। গঙ্গা রানী মহালে গিয়ে রানীর বুড়ি দাসী যমুনাবাইকে ধরেছিল, বলেছিল আমায় দেখা করিয়ে দাও দেখি রানী সাহেবার সঙ্গে। তার গঙ্গা গিয়ে রানীর যে দাসী, তার নাম হলো যমুনাবাই, তা তার সঙ্গে গিয়ে বললো যে তুমি আমার সঙ্গে দেখা করিয়ে দাও, হাতে কিছু নিয়ে যেতে হয়, কি এনেছিস? তো যমুনাবাই বলছে রানীর সঙ্গে দেখা করা তো সহজ ব্যাপার নয়, তা তুই হাতে করে রানীকে কিছু উপহার হিসেবে দিতে হবে, তা তুই কি নিয়ে এসেছিস? গঙ্গা কয়েকটা ভুট্টা এনেছিল। কে না জানে রানী ভুট্টা খেতে ভালোবাসেন। তখন গঙ্গা ভুট্টা
এনেছিল সঙ্গে করে। এমন কথা কে শুনেছে বলো? না হয় কোম্পানি ঝাঁসি রাজ্য নিয়ে নিয়েছে, তবু তুমি রানী তো বটে, তুমি ভুট্টা পুড়িয়ে আদার রস আর নুন মেখে কচকচ করে খাবে। তাহলে বলছে যে ও কিছু রানীর জন্য ভুট্টা নিয়ে এসেছিল, কিন্তু সে তো একজন রানী। তাই গঙ্গা ভাবছে যে যদিও তার আর রাজত্ব সেরকম নেই, কোম্পানি মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সর্বস্ব, আমি যেটা আগে বললাম যে যেহেতু তার কোনো উত্তরাধিকারী নেই, সেই জন্য তার সমস্ত সম্পদ এবং সমস্ত মানে বিষয় আশয় সবকিছুই ইংরেজরা নিয়ে নিয়েছে। তাই বলছে যদিও ইংরেজরা নিয়ে নিয়েছে, তাহলেও তো সে একজন রানী, সে একজন ভুট্টা নুন দিয়ে দিয়ে আদার রস দিয়ে কচকচ করে খাবে, সেটা কি মানে মেনে নেওয়া যায় না আর কি। গঙ্গা বেটে খাটো মানুষ, তবে ওর খুব শক্তি রাখে শরীরে। একটা জামার উপরে কোনোই অবধি চলি পড়া, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা, ঘোমটা আর ঘাগরার সবই কালো রঙের। গরিব মানুষ কালোই ভালো, ময়লা কম হয়। তাহলে এই অংশের মধ্যে আমরা গঙ্গার পোশাকের একটা বর্ণনা পাচ্ছি। যমুনাবাইও পেছন পেছন এসেছিল। যমুনাবাই 50 বছর ধরে এই রাজবাড়ির দাসী হয়ে আছে। এখন 4টে সলতে পাকায় একটু গল্প করে, এই তার কাজ। তাহলে তখনকার দিনে যে সমস্ত রাজবাড়ির কর্মচারীরা, তারা মোটামুটি অনেকেই সারা জীবনটাই ওই রাজা রানী বা জমিদার তাদের সেবা করেই কাটিয়ে দিত। এও তেমনি 50 বছর ধরে সেখানে রয়েছে, মানে তার জীবনের বেশিরভাগ সময়টাই সে এখানে রয়েছে। এখন বয়স্ক হবার জন্য বুড়ি হয়ে গেছে, তার জন্য আর কিছু সেরাম করে না। তার সে 4টে সলতে পাকায়। তোমরা জানো যে মোমবাতিতে এই প্রদীপে যে সলতে দেওয়া হয়, সেই সলতে পাকায় আর অন্যান্যদের সঙ্গে গল্প করে, অন্যান্যদের কাজের তদারকি করে। এর নাম গঙ্গা, এ বিধবা হয়েছে, এর বর ঘাস কাটতো। জানি। দামোদর হঠাৎ বলল ও রামকে চিনতে পেরেছে। জানো? কেমন করে চিনলে? রানী জিজ্ঞাসা করলেন। সারঙ্গীকে ঘাস তো ও দিতে আসতো ওর বাবার সঙ্গে, তখন দেখেছি। সারঙ্গী রানীর ঘোড়ার নাম। রানী বললেন কি বলবে তুমি বলো। তাহলে এখানে এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে ওই যমুনাবাই গিয়ে আর রানীর সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে গঙ্গার, এবং বলছে যে এর নাম হলো গঙ্গা, আর এ এখন বিধবা হয়েছে, ওর বর ঘাস কাটতো এখানে। তো দামোদর বলল যে হ্যাঁ আমি ওকে চিনি, কারণ ও আগে আসতো এখানে সারঙ্গীকে ঘাস খাওয়াতে। সারঙ্গী হচ্ছে রানীর ঘোড়ার নাম। হ্যাঁ, তার রানীর ঘোড়ার নাম আমরা এখান থেকে পাচ্ছি যে তার নাম হচ্ছে সারঙ্গী। তো বলছে যে ও সারঙ্গীকে ঘাস দিতে আসতো ওর বাবার সঙ্গে। দামোদর তখন ওকে দেখেছে। গঙ্গা অনেকক্ষণ ধরে ভাবছিল সাজিয়ে গুছিয়ে কথা বলবে, কিন্তু এখন কেন যেন মনে হলো সোজাসুজি কথা বললেও চলবে। রানী বলে হয়েছে তো কি হয়েছে বাপু, গঙ্গার চেয়ে তুমি বছর 10 ছোট হবে। গঙ্গা বলল আমি কি না খেয়ে মরবো তোমার আশ্রয় থাকতে? তাও প্রথমে ভেবেছিল খুব সাজিয়ে গুছিয়ে বলবে, কিন্তু পরবর্তীকালে বলল যে অত সাজিয়ে গুছিয়ে বলতে হবে না, কারণ যদিও সে রানী কিন্তু তাহলেও কিন্তু গঙ্গার থেকে প্রায় 10 বছরের ছোট। তাই বলল যে আমি কি এখানে না খেয়ে মরবো? তুমি তোমার আশ্রয়ে রয়েছি, তাও আমাকে না খেয়ে মরতে হবে? রানীর হাসি পেল, দুঃখও হলো। রাজ্য কি আমার আছে? আমি যা পাই তাতে আমারই চলে না। কি ব্যবস্থা তোমার করি বলো তো? রানী যথা সর্বস্ব গয়না গাটি টাকা কড়ি সব যে ইংরেজরা কেড়ে নিয়ে রেখে দিয়েছে, একথা ঝাঁসিতে কে না জানে। রানী যে সর্বস্ব ইংরেজরা নিয়ে নিয়েছে সেটা সকলেই ঝাঁসিতে জানে। তাই রানী বলছে আমি তো নিজেরই আমার চলে না, তাই তোমাকে কিভাবে সাহায্য করব? রানী আবার বললেন রামের বাবা কিছুই রেখে যায়নি। রানী আবার জিজ্ঞাসা করলো যে রামের বাবা কি কিছু তোমার জন্য রেখে যায়নি? তা রাখবে না কেন? ঢোল বাজিয়ে গান গাইতো, ঢোলটা রেখে গিয়েছে। ঘাসের আটি বাঁধতো, সেই দড়িটা আছে। আর আছে 2টো গরু, সে কিন্তু আমার নিজে বাছুর পুষে বড় করে দিয়েছিল, তাই 2টো গাই পেয়েছি। তাহলে এখানে আমরা জানতে পারছি যে রামের বাবা গঙ্গার জন্য কি কি রেখে দিয়ে গেছে। দুধ দেয়,
আর তার দুটো বাছুর ছিল, সেই দুটো এখন গাই হয়ে গেছে, দুটো গরু আছে। তাই রানী তখন জিজ্ঞাসা করছে, দুধ দেয়? দেয় বই কি। রানী বললেন, তবে তুমি সবটা দুধ এখানে দিয়ে যেও রান্নাঘরে, এই টাকাটা রাখো, দুধের আগাম দাম পেলে। তাহলে দেখো রানী তার একটা উপার্জনের ব্যবস্থা করে দিয়েছে গঙ্গার, এবং তাকে বলেছে যে যা দুধ তোমার গাইরা দেয় সব দুধ এখানে এসে তুমি রান্নাঘরে রেখে দিয়ে যাবে, তার আগাম টাকাটাও কিন্তু রানী ওকে দিয়ে দিল। গঙ্গা ঢিপ করে সাষ্টাঙ্গে প্রণাম করলো, মানে শুয়ে পড়ে প্রণাম করলো, ছেলেকেও প্রণাম করতে বলল। রাম হাঁ করে রানীর সাদা শাড়ি, এত বড় খোঁপা, হাতে হীরের বালা দেখছিল। গঙ্গার কি আর এই সকালে রানী দেখবার সময় আছে? তাহলে রানীর পোশাকের আশাকের বর্ণনা আমরা এখান থেকে পাচ্ছি। গঙ্গা সে হাঁ করে সে রানীকে দেখছিল, কিন্তু রাম হাঁ করে রানীকে দেখছিল, কিন্তু গঙ্গার সেটা সময় নেই। আর সাষ্টাঙ্গে প্রণাম মানে একদম শুয়ে পড়ে প্রণাম করলো। সেই থেকে গঙ্গা রানী মহালে দুধ দেয়। আর আজ কদিন হলো দুধের ব্যবস্থা করেই গঙ্গা প্রায় ছুটে ছুটে বাড়ি ফেরে। শহরের দক্ষিণ দিকে হলো গিয়ে লক্ষ্মীতাল, তারও ওপারে গঙ্গার ঘর। জলের ধারেই ঘাসটা ভালো হয়, তবে জায়গাটা বড় একটেরে। একটেরে মানে হচ্ছে এক টানা জায়গাটা। আর এইখান থেকে আমরা ওই গঙ্গা কোথায় থাকে তার বর্ণনা পাচ্ছি। সে শহরের দক্ষিণ দিকে লক্ষ্মীতালে থাকে, তার ওপারে লক্ষ্মীতালের ওপারে হলো গঙ্গার ঘর। গঙ্গা রামকে 4টি ভুট্টার খই আর গুড় খেতে দেয়। তারপরে রাম যায় গাই চড়াতে। গঙ্গা মাথায় দুধের ঘটি নিয়ে চলে যায় কেল্লায়। কেল্লায় দুধ দিতে হবে, সেই জন্য কেল্লায় চলে যায়। ভুট্টার খই মানে আমরা যেটাকে পপকর্ন বলি, হ্যাঁ, সেই পপকর্ন মতো আর কি, মানে সেটা ও বাড়িতে ভুট্টাগুলো ভেজে ভেজে ওইভাবে তৈরি করেছে। আর তার সঙ্গে গুড় দিয়ে রামকে খেতে দেয়। মিলিটারি সাহেবরা এই কেল্লায় থাকে না, তারা থাকে কেল্লার বাইরে 2 মাইল দূরে ক্যান্টনমেন্টে। সেখানে ওদের থাকবার বাড়ি ঘর, জেলখানা, সেপাইদের ছাউনি। আচ্ছা, ক্যান্টনমেন্ট যে কথাটা এসেছে, যেখানে ইংরেজদের মানে সেনাবাহিনীরা থাকতো, তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র থাকতো, তাদের ট্রেনিং দেওয়া হতো, সেখানেই ক্যান্টনমেন্ট বলা হচ্ছে। তার মিলিটারি সাহেবরা কেল্লায় থাকতো না। কেল্লা মানে হচ্ছে কেল্লাতে থাকতো কারা না, ইংরেজদের বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম হতো। রানীর যে কেল্লা, যেটা ইংরেজরা দখল করে নিয়েছিল, সেখানে হতো যে ইংরেজদের অফিসিয়াল কাজকর্ম সেই সমস্ত হতো। আর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর লোকেরা থাকতো। কেল্লায় থাকে, সেখান থেকে ওদের ঘর বাড়ি, জেলখানা, সেপাইদের ছাউনি। কেল্লায় থাকে অফিসে যারা কাজ করে সেই সব ইংরেজ। তাই কেল্লায় আমি বললাম যেটা, যে যারা অফিসে মানে খাতা লেখালেখির কাজ করে সেই সমস্ত লোকেরা থাকে। গঙ্গার বর সেখানে ঘাস জোগাতো। ঘোড়া ছাড়া তো আর কারোরই চলে না। ঘোড়া চড়ে সবাই ঘুরে ফেরে যুদ্ধ করে, তবে বেতো টাট্টু ঘোড়ার পিঠে চড়ে চাষিরা চাষ করে। তখনকার দিনে তো আর যানবাহন কিছু নেই, যার জন্য সবই হচ্ছে ঘোড়াই একমাত্র অবলম্বন। ঘোড়া চড়ে সবাই সবকিছু কাজ করে, এমনকি চাষিরাও বেতো ঘোড়া করে, মানে ছোট যে সমস্ত টাট্টু ঘোড়া, সেই সমস্ত টাট্টু ঘোড়া করে চাষিরাও কাজ করে। গঙ্গা ঘাসের দাম চাইতে গেল, আর গেল ওর ছেলেকে দেখতে। সত্যি ছেলে নয়, আবার মিথ্যে বলাও ভুল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে গঙ্গা আর একটা ছেলেকে দেখতে গেল। তার নিজের ছেলে তো রাম, এখানে আর একটা ছেলে, অপর একটা ছেলেকে সে দেখতে যাচ্ছে। এবং যে ছেলে নিজের ছেলে নয়, আবার সত্যি ছেলে নয়, আবার মিথ্যে বলাটাও ভুল। হ্যাঁ, কেল্লাতে থাকে রেভিনিউ বিভাগের লোক টানভু। ওর দাদা গেছেন পাঞ্জাব, আর বৌদি মারা গিয়েছে। দাদার 7 বছরের ছেলেটা ইউলিয়াম এখানেই রয়েছে। তাহলে ইউলিয়ামও এই গল্পের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র, ইম্পর্টেন্ট আর একটা ক্যারেক্টার। আর কেল্লাতে কে থাকে? রেভিনিউ বিভাগের লোক হলো টার্নবুল থাকে। আর যার দাদা পাঞ্জাবে চলে গেছে আর বৌদি মারা গেছে, আর তাদেরই এক ছেলে যার নাম ইউলিয়াম, সে ওর কাকার সঙ্গে, টার্নবুলের সঙ্গে কেল্লাতে থাকে।
ওকে পিসিদের কাছে কলকাতায় পাঠিয়ে দিলেই হয়। কিন্তু কি যে শুরু হয়েছে 1857 মার্চ থেকে, এখানে সিপাহীরা খেপে উঠেছে, ওখানে সিপাহীরা খেপে উঠেছে। এই সময় কলকাতা অব্দি যাওয়া কি সোজা? তাহলে তার এখানে শুধুমাত্র কাকা রয়েছে, মা মারা গেছে উইলিয়ামের, আর বাবা পাঞ্জাবে চলে গেছে। তো কলকাতায় পিসিদের কাছে পাঠালে হয়, কিন্তু মানে সেখান থেকে ঝাঁসি থেকে কলকাতায় পাঠানোটাও অত্যন্ত সেই সময় মানে খুবই বিপজ্জনক কাজ ছিল। কারণ চারিদিকে সিপাহী মিউটিনি যেটা বলে, মানে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল। ছেলেটার ডাক নাম বিল, মাথাটা বড়, গাটা রোগাটে, গম্ভীর গম্ভীর চেহারা, আয়াদের কাছ থেকে বেশ হিন্দি শিখেছে। গঙ্গার সঙ্গে ওর খুব ভাব হয়েছে। গঙ্গার ছেলে রাম বিজয় কালো। গঙ্গার ইচ্ছে করে বিলকে বেশ কাজল করিয়ে সাজিয়ে দেখে। ফর্সা তো, ফর্সা রঙের ওপরে গঙ্গার খুব টান। তাহলে গঙ্গার নিজের ছেলে হলো রাম, কিন্তু ইউলিয়াম বা ইউলিয়ামের আর এক ডাক নাম বিল, তো নিজের ছেলে নয় সে, কিন্তু তার প্রতি তার খুব টান এবং সে খুব ফর্সা। তার চেহারার বর্ণনা আমরা এখান থেকে পাচ্ছি যে বিলকে কিরকম দেখতে, সেই জন্য ওই ফর্সা চেহারার জন্য গঙ্গা চায় যে ওকে একটু কাজল করিয়ে দেখতে। ছেলেটা পেটুক আছে। গঙ্গাকে দেখেই ও এসে বলল, আমার মকাই, এই নাও। মকাই হলো ভুট্টা। তখন ছেলেটা গঙ্গাকে দেখেই তার কাছ থেকে ভুট্টা চাইছে। তাও গঙ্গা বলছে, এই নাও। গঙ্গা ওকে একটা কচি ভুট্টা দিল, তারপরে বলল, তোমার কাকা কোথায়? ঘরে, চিঠি লিখছে। গঙ্গা ঘরের দরজায় গিয়ে সেলাম করলো। ঘাসের দাম চাই তো, কত দেবো বলো তো? দাঁড়াও, কোথায় যেন লেখা আছে, দাম চাই কিন্তু অন্য কথাও বলবো। গঙ্গার বুকটা ঢিপ ঢিপ করে কাঁপলো। বাপ রে, সাহেবদের সঙ্গে কথা বলা কি সোজা সাহসের কাজ? গঙ্গা বুন্দেলখন্ডি কন্যা, কারোকে ভয় টয় পায় না, তবে সাহেবের সঙ্গে কথা বলতে একটু বুক কাঁপে বই কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা এখানে ওই বিলকে ভুট্টা খেতে দিয়ে তার কাকার সঙ্গে দেখা করতে এসেছে, এবং একে তো ঘাসের দাম সে চাইতে এসেছে, তাছাড়াও তার অন্য একটা কথা বলার আছে কাকাকে। তাই বলছে, সেটা বলতে গিয়েও তার মনের কিরকম অবস্থা হচ্ছে, তার বুক ঢিপ ঢিপ করছে, সেটা এখানে বলা হয়েছে। যদিও সে বুন্দেলখণ্ডীয় কন্যা এবং কিছুতেই সে ভয় ডর তার মনে নেই, কিন্তু তাহলেও সাহেবদের সঙ্গে কথা বলতে গিয়ে ওর একটু ভয় করছে। কি বলবে বলো? গঙ্গা মাটির দিকে চেয়ে বলল, মানে তার চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই, তাই সে মাটির দিকে চেয়ে বলছে, তোমাদের কেল্লাটায় কোনো বন্দোবস্ত নেই, এখান থেকে কি প্রাণ বাঁচবে? তোমরা কেন সাগর বা জব্বলপুরে চলে যাচ্ছ না? তারপর যদি এখানে গিয়ে থেকে তো তোমাদের প্রাণ বাঁচবে না, তোমাদের তো সেরকম কোনো সেফটি এখানে নেই, তাই তোমরা সাগর মানে গঙ্গা সাগরে বা জব্বলপুরের দিকে চলে যাও। চলে যাবো কেন? এসব কথা তোমাকে কে বলেছে? আমায় কে বলবে? অনেক খবর পাই। আমায় বলছো কেন? গঙ্গা চোখটা তুলে বলল, সব সাহেবরাই বুঝি গোয়ার হয়? রামদিন বলেছিল বটে। রামদিন কে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা কিন্তু এখানে যদিও সাহেবদের বিরুদ্ধে সিপাহী আন্দোলন হচ্ছে বা সাহেবরা সাধারণ গরিবদের উপর অত্যাচার করছে, কিন্তু তবুও গঙ্গা একজন মানে ভারতীয় হিসেবে তার কিন্তু সাহেবদের প্রতিও চিন্তা রয়েছে, সাহেবদের জন্য তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। তাই বলছে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা তা না হলে তোমাদের এখানে নিরাপত্তা নেই, তোমার নিরাপত্তার কোনো ব্যবস্থাও নেই, তোমরা কিন্তু প্রাণে মারা পড়বে। কিন্তু সাহেবরা ভারতীয়দের সে সময় পাত্তা দিত না, তাদের কোনো কথাও শুনতো না। ভালো পরামর্শ দিলেও ভাবতো খারাপ ভাবছে এখান থেকে তাড়াবার চেষ্টা করছে, যার জন্য বলছে যে তুমি এসব কথা আমাকে বলছো কেন? তখন বলছে গঙ্গা বলছে যে তুমি তো খুব গোয়ার। রামদিন বলেছিল সব সাহেবরাই এরকম গোয়ার হয়। তখন ওই টানবুল সাহেব বলছে যে কে? রামদিন কে? তোমার বেয়ারা। টানবুল অবাক হয়ে গেল। তাহলে কি তার যে কর্মচারী রামদিন, তার নামও কিন্তু সে জানে না। তাই বলছে এখানে গঙ্গা বলছে এখানে যে বেয়ারা, চাপরাশি, বাবুর্চি, জমাদার, খানসামা, পিয়ন, বরকন্দাজ, এদের নাম কে জানে বলো? মানে এরা সাধারণ ভারতীয়, এরা তোমার কর্মচারী, এদের নাম জানার কোনো প্রয়োজনীয়তা ইংরেজরা অনুভব করতো না।
কি বকবক করছো বলো তো, যাও কাজ করতে যাও। এই সময় বিল ঘরে ঢুকলো। কাকার টেবিলে হাঁসের পালকের কলম, তখনকার দিনে পালক দিয়ে লিখতো, কাগজ পেন্সিল কত কি থাকে। বিল টেবিলের কাছে এলে কাকা কিছু বলে না। তুমি কি গঙ্গাকে বকলে? বিল ইংরেজিতে বলল। তাও ওকে তো প্রায় বলছে, টানগুল প্রায় তাড়িয়ে দেওয়ার মতনই বলছে যে এখানে বক বক করো না, তুমি এখান থেকে চলে যাও। তখন বলছে যে তুমি কি ওকে বকলে? বিল এসে জিজ্ঞেস করছে। না, বকবো কেন, বকো না, ও আমার বন্ধু। বিলের কাকা একটু হাসলো। এসব কথা কি উত্তর হতে পারে বলো? গঙ্গা চলে গেল বেয়ারা দাসীদের জটলায়। বলল, তোমাদের কথাই তো দেখছি ঠিক। কিছুতে ওরা বুঝতে চায় না যে সিপাহীরা বলওয়া করছে চারিদিকে, মরবে সব, দেখো কি হয় শেষ অবধি। তাহলে গঙ্গা শেষ পর্যন্ত ওকে বোঝাতে পারলো না টানগুল সাহেবকে, যার জন্য বাধ্য হয়ে দাসীদের কাছেই ফিরে গেল। বেয়ারাদের কাছে গিয়ে বলল যে হ্যাঁ, তোমাদের কথাই ঠিক, ওরা কিছুতেই বুঝতে চাইছে না যে এখানে ওদের বিপদ আছে এবং এখান থেকে চলে যাওয়াটাই ওদের পক্ষে শ্রেয়। হ্যাঁ, কিন্তু চারিদিকে সিপাহীরা বলওয়া করছে, মানে বিদ্রোহ করবার ব্যবস্থা করছে। কারণ ও তো দুধ দিতে বা ঘাস জোগাড় করতে অনেক জায়গায় ঘোরে গঙ্গা, যার জন্য অনেক কথাই ওর কানে আসে। সেই জন্যই সে সাবধান করে দিতে টানগুল সাহেবের কাছে এসেছিল। কিন্তু ওরা তার কথা বা ইংরেজরা সেই সময় ভারতীয়দের ভালো কথা খারাপ কথা কোনো কিছুই শুনতে রাজি ছিল না, বরং সে ভাবছিল যে ওদের তাড়ানোর জন্যই গঙ্গা এসব কথা বলছে। বক বক করতে করতে গঙ্গা চলে গেল। যেন চুপ করে থাকবে ব্যারাকের সাহেবেরা, যেন তারা একটা সাহেবকেও ছেড়ে দেবে। গঙ্গা তো সেদিন সুবেদার সাহেবের ওখানে ঘাসের দামের জন্য তাগাদা দিতে এসেছিল। সহিসটা ফট করে বলে বসলো, আমাদের দিন এসে গেছে জানিস, ঘাস টাসের দাম আর দেবো না। হ্যাঁ, তাহলে গঙ্গা বক বক করতে করতে চলে গেল এবং বলল যে কখনোই কিন্তু সাহেবদের এই সিপাহীরা ছেড়ে দেবে না, একটা সাহেবেরও প্রাণ বাঁচবে না। তাই গঙ্গা কি করে সেটা জানলো না, গঙ্গা একবার সুবেদার সাহেবের কাছে ঘাসের দামের চাইতে গিয়েছিল। তখন একজন সহিস মানে যে ঘোড়াকে দেখাশোনা করে, সে একবার মুখ ফসকে বলে ফেলেছিল যে আমাদের দিন আসতে চলেছে, আমরা আর ঘাসের দাম টাম দেব না। চুপ রাখো, সুবেদারের চৌধুরী বেজায় বকেছিল সহিসটাকে। মানে কথা যেহেতু মানে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা চালাচালি করে দেবে, সেই জন্য সহিসটাকে প্রচন্ড সুবেদার বকে বলে চুপ রাখো, মানে চুপ করে থাকতে বললো। গঙ্গার সময় বুঝে চেঁচিয়ে কাঁদতে শুরু করলো, আহা আমি গরিব বিধবা গো, আমাকে দেখবার কেউ নেই গো, ঘাসের দাম বাকি ছিল 8 আনা। গঙ্গা কেঁদে কেটে আরো 1 টাকা বকশিশ পেয়ে গেল। চকচকের উপর রামচাঁদি টাকা দেখে সহিসটার মাথা ঘুরে গিয়েছিল। তাহলে গঙ্গার সুযোগ বুঝে তখন অভিনয় করে কাঁদতে শুরু করে দিল যে আমি একজন গরিব বিধবা, আমাকে কে দেখবে। এই এত মানে কান্নাকাটি করলো যে ঘাসের দাম তো পেলই, আর তার সঙ্গে আরো বকশিশ হিসেবে 1 টাকা পেয়ে গেল। চকচকের উপর যে টাকা, সেই দেখে সহিসেরও মাথা ঘুরে গিয়েছিল। গঙ্গা বাড়ি চলে গেল। তারপরে কি হলো তা তোমরা সবাই জানো নিশ্চয়ই। রানী বারবার সাহেবদের বলেছিল সিপাহীরা খেপতে পারে, তোমরা ঝাঁসি ছেড়ে পালাও। ওরা শোনেনি। ঝাঁসিতে যে সিপাহীরা ছিল তারা 4 জুন জেলখানা খুলে দিল, ক্যান্টনমেন্টের অস্ত্রশস্ত্র সব নিয়ে নিল। তাহলে ঝাঁসিতে যে সিপাহীরা মানে রানী ওদের সাবধান করেছিল, কিন্তু ওরা তো কারো কথাই শুনলে না ইংরেজরা। সেই সময় কি দেখা যাচ্ছে যে এরপরে 4 জুন এসে তোমরা জানো, ইতিহাসেও পড়েছো যে সিপাহীরা এসে জেলখানাটাকে খুলে দিল। কারণ অনেক স্বাধীনতা সংগ্রামীদের এই জেলখানায় ইংরেজরা আটকে রেখে দিয়েছিল, যার জন্য ওরা সংখ্যায় অনেক বেড়ে গেল। এই বিদ্রোহীরাও সিপাহীদের সঙ্গে একসঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণ করলো। তারপরে ক্যান্টনমেন্টের যত অস্ত্রশস্ত্র আছে সব ওরা নিয়ে নিল। সাহেবরা ঝাঁসি শহর ঝেঁটিয়ে যে যেখানে ছিল
গিয়ে কেল্লায় জুটলো 4 জুন। সেখানে না আছে খাবার দাবার কোনো ব্যবস্থা। সাহেবদের ভারতীয় চাকর বেয়ারারা প্রাণপণে সাহায্য করতে চাইলো, কিন্তু সাহেবরা তাদের বিশ্বাস করলো না। সাহেবদের ধর্মই হচ্ছে যে ভারতীয়দের বিশ্বাস করে না। ওরা সাহায্য করতে চাইলো, সাহেবদের কাছে যে সমস্ত কর্মচারীরা বেয়ারারা এই সমস্তরা রয়েছে, হ্যাঁ, তাদের সাহায্য করতে, কিন্তু ওরা কেউ বিশ্বাস করতে চায় না। তারা সকলে কেল্লায় আশ্রয় নিল, কিন্তু কেল্লায় খাবার দাবার তখন কিছু ছিল না। রানী বললেন, মেয়েদের আর ছোটদের আমার কাছে পাঠিয়ে দাও। সাহেবরা শুনল না। রানী মহলে পাঠিয়ে দিতে বললো, মেয়েদের বাচ্চাদের, ইংরেজদের বললো যে ছোটদের পাঠিয়ে দাও, মেয়েদের পাঠিয়ে দাও, সিপাহীরা আসছে আন্দোলন করতে, কিন্তু ওরা তাও শুনল না। 8 তারিখ সিপাহীরা কেল্লায় যত সাহেব ছিল ছেলে মেয়ে সবাইকে কেটে ফেললো কেল্লার বাইরে এনে, তারপর ওরা দিল্লি চলে গেল। তাহলে গঙ্গা কিন্তু আভাস দিয়েছিল যে এই সিপাহীরা একদিন আন্দোলন করবে, এবং সেই আভাসই শেষ পর্যন্ত সত্যি হয়ে গেল। এবং ওরা কি করলো, সিপাহীরা এসে সবাইকে কেল্লার বাইরে নিয়ে এসে কেটে ফেললো, এবং তারপরে ওরা দিল্লি চলে গেল। কেল্লাটা চিরদিন রাজাদের ছিল, তারপরে সেখানে সাহেবরা এসে ঢুকেছিল। তাহলে ওখানে আগে ঝাঁসির রাজারা বাস করতো কেল্লায়, এরপরে ইংরেজরা সেটা নিয়ে নিয়েছিল। কেল্লার ভেতরে কি আছে না আছে দেখবার জন্য মানুষের কৌতূহলের শেষ ছিল না যেন। বাইরে যখন হইচই চলছে, রানী তখন সিপাহীদের কথা শুনে বেজায় চটে গিয়েছে। ঝাঁসি শহরে দোকানপাট বন্ধ, তাই গঙ্গা তার সঙ্গে কেল্লায় গেল। তাহলে কেল্লার ভেতরে কি রয়েছে সেটা জানার জন্য সব মানুষের উৎসাহ ছিল, হ্যাঁ, সেইটা দেখবার জন্য। সব দোকানপাট যেহেতু বন্ধ, চারিদিক ফাঁকা, সেই জন্য গঙ্গাও অন্য ওর সঙ্গে, যার মানে যে কোনো লোকের সঙ্গে, সেও তখন কেল্লায় গেল, কেল্লায় কি রয়েছে দেখবার জন্য। আর বাইরে তখন হইচই চলছে। রানী তখন সিপাহীদের কথা শুনে বেজায় চটে গেল। কেন চটে গেল না, সিপাহীরা এইভাবে নৃশংসভাবে মানুষ মারছিল, মানে ইংরেজদের মারছিল, তার জন্য মানে রানী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। গিয়ে যে ওর কি খারাপই লাগলো, গঙ্গা যে গিয়ে কি খারাপ লাগলো। ছোট ছেলে মেয়েদের জুতো, টুপি, জামা, খেলনা ছড়িয়ে পড়ে আছে, মজাদার বিছানা, আসবাব, বাসন সব লন্ডভন্ড এদিকে সেদিকে। গঙ্গার যত মনে হতে লাগলো যারা মরেছে তাদের মধ্যে বিলও ছিল, তত ওর কষ্ট হতে লাগলো। কারণ বিলকে সে খুবই ভালোবাসতো, নিজের ছেলের মতনই ভালোবাসতো, যার জন্য ওর খুব কষ্ট হতে লাগলো বিলের জন্য। হয়তো বিলকে ওরা মেরে ফেলেছে এই ভেবে। বলওয়া হলে নাকি ঠিক সময়ে ঠিক কাজটি করা যায় না, পথে ঘাটে সবাই বলছে। সিপাহীরা শহরে কোনো জিনিসপত্র নেয়নি, তবু ভয় সবাই দোকানপাট বন্ধ করে বসে যাচ্ছে। হ্যাঁ, বলওয়া হয়েছে মানে বিদ্রোহ হয়েছে, সকলে সিপাহীরা কিন্তু শুধুমাত্র ইংরেজদেরই হত্যা করেছে, বাকি কোনো কিছু দোকানপাট যে সাধারণ মানুষকে এই অত্যাচার করেছে বা সেরকম কিছু না। কিন্তু তবুও লোকেরা ভয় পেয়ে গিয়ে সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে বসে আছে। গঙ্গা এ কথা সে কথা ভাবছে, এমন সময় শুনতে পেল, গঙ্গা, বিল তুমি এখানে? আয়া আমাদের এই ঘরে বন্ধ করে রেখে চলে গেছে, এখানে থাকলে কেউ বুঝতে পারবে না, তাই আছি আমি। আয়ার খুব বুদ্ধি, তাই না? তাহলে দেখো, বিল এখানে বেঁচে রয়েছে এবং সে গঙ্গাকে ডাকছে। আয়া এখানে তাকে প্রাণে বাঁচিয়েছে, একটা ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়ে। গঙ্গা গঙ্গা ঘরের শিকলটা খুললো। তারপরে এখন কি করবে গঙ্গা? কেমন করে ওকে বাঁচাবে? ওকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার কথা গঙ্গার একবারও মনে হলো না। বিল, আমার সঙ্গে চলো। কোথায়? কথা বলো না। তাহলে গঙ্গা যেহেতু নিজের মানে ছেলের মতো বিলকে ভালোবাসতো, সেই জন্য ও তখন কি সিদ্ধান্ত নিল যে সে ওই জায়গা থেকে, সিপাহীদের হাত থেকে মানে তাকে বাঁচানোর জন্য সে বিলকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যাবে। গঙ্গা ওকে পিঠের সঙ্গে কথা বলো না, একটা কথাও বলো না, চলো দেখি
গঙ্গা ওকে পিঠের সঙ্গে দড়ি দিয়ে বাঁধলো। তারপরে তার মাথা ঢেকে, শরীর ঢেকে, নিজের মাথা ঢেকে চাদর মুড়ি সুড়ি দিয়ে নিয়ে কেল্লা ছেড়ে বেরোলো। তাহলে মৃত্যুর মুখ থেকে ওকে বাঁচাবার জন্য ওকে কোন রকমের চাদর টাদর দিয়ে মুড়ি দিয়ে নিয়ে চললো। ভাগ্যি দোকানপাট বন্ধ, শহরের রাস্তা নির্জন, সাহেবরা যে চলে যাবে, সিপাহীরা এক এক জায়গায় এক একজনকে রাজা করবে, এই কথা তো গঙ্গা সেই কবে থেকে শুনছে তো শুনছে। বিল তো সাহেবদেরই ছেলে, এই ছেলেকে আবার গঙ্গা বাঁচাতে যাচ্ছে কেন? তাহলে সব মানে ভারতীয়দের ওপরে সাহেবরা অত্যাচার করছে, সিপাহীরা তার প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তবুও সাহেবদের এক ছেলেকেই, যেহেতু সে ছোট, তার ছেলের সমান বয়সী, সেই জন্য ও তার পুত্র স্নেহে ওকে নিয়ে রক্ষা করছে, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। গঙ্গার বাড়ি যেতে হলে লক্ষ্মীতাল ঘুরে যেতে হয়। মাটি সেখানে ঢেউ খেলানো, বাড়িটা পাথর আর মাটির চাপড়ায় রোদে পুড়ে ঝামার মতো শক্ত হয়ে গেছে। একটা লম্বা টানা ঘর, এক পাশে কখানা খাটিয়া, মা ছেলে শুয়ে, ঘরের অন্যদিকে ঘাসের টাল থাকতো এক সময়, সেদিকে ছাদটা বেশ উঁচু। এখানে একটা গঙ্গার বাড়ির বর্ণনা পাচ্ছি, যেটা তোমাদের জেনে রাখা দরকার। আর ঘাসের টাল মানে হচ্ছে ঘাসের স্তূপ। এখন সেদিকে গায়ে দুটো থাকে আর বাছুর, মাঝে কাঠের বেড়া দেয়া, ঘরের এক কোণে রাঁধার উনুন, নাওসা তাতে বসানোই থাকে। একটা দিকে উনুন রয়েছে আর গরুরা আর একদিকে রয়েছে, আর বাছুরও রয়েছে। এই নাওসা মানে হচ্ছে তোমার কড়াই, এবং সেই উনুনের ওপরে কড়াই সবসময় সেখানে বসানোই থাকে। এখন গরমকাল, রাতে গঙ্গারা বাইরে শোয়, ঘরের চালে খাওয়া দড়ি দিয়ে ওদের শীতের কম্বল কখানা, দড়ি বস্তা দুটো, পেতলের হাড়ি, সর্বস্ব ঝোলানো। তাহলে গরিবের বাড়ির একটা বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। রাম ঘরে নেই, নিশ্চয়ই শহরে কি হচ্ছে দেখতে ছুটেছে, নয়তো গাই আনতে গেছে। গঙ্গা পিঠের দড়ি খুলে বিলকে বিছানায় ফেললো ধপ করে। মা গো, ছেলেটা নেতিয়ে পড়েছে দেখছি। তাহলে ওকে বাড়িতে কোন রকমে লুকিয়ে নিয়ে আসলো গঙ্গা নিজের বাড়িতে, এবং তারপরে ছেলেটা একদম বাচ্চা ছেলে তো, একভাবে চাপা মুড়ি দিয়ে ওইভাবে আনার জন্য ও একবারে নেতিয়ে পড়েছে। খিদে পেয়েছে? গঙ্গা জিজ্ঞাসা করলো। ছেলেটা কথা বলে না, একবার ওর দিকে তাকায় আর একবার বাইরের দিকে, তারপরে বলে কাকা কোথায়? কাকা কাজে গেছে, আসবে না, কাকা মরে গেছে। কে বললো? আয়া। রাম রাম। গঙ্গার আয়ার ওপরে রাগ হলো। না হয় সত্যি কথা, তাই বলে তুই সে কথা ওকে বললি কেন? তাহলে এটা একটা কঠিন সত্য যে তার কাকাকে সিপাহীরা মেরে ফেলেছে, কিন্তু আয়ার ওপরে রাগ হলো এই কারণে যে কঠিন সত্য সবসময় শিশুদের বলা উচিত নয়, তাদের শিশু মনে আঘাত লাগতে পারে। সেরকম ওকেও বলে দিয়েছে আয়া যে তোমার কাকাকে সিপাহীরা মেরে ফেলেছে, সেটা জানতে পেরে গেছে। রাম কোথায়? বাইরে গেছে। শোনো, একটা কথাও বলো না, একটু দুধ খাও তো। গঙ্গা ওকে দুধ আর গুড় দিল, শক্ত গুড়ের ঢেলা। একটু কামড়াও, একটু দুধ খাও, বেশ লাগে। খেতে খেতেই ছেলেটার চোখ ঘুমে জড়িয়ে আসলো। ওকে খাটিয়ায় শুইয়ে দিয়ে গঙ্গা ধমক দিয়ে বলল, চুপ করো, চুপ করে শুয়ে থাকো, কাঁদলে মারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওকে মানে একবারে নেতিয়ে পড়েছিল, সেই জন্য ওকে কি খেতে দিল? খুব গরিবের বাড়ি, সেই জন্য একটু গরম দুধ আর তার সঙ্গে শক্ত গুড় দিল। বলছে একটু করে কামড়া আর দুধ খাও, তাহলে শক্ত গুড়টা একটু নরম হয়ে যাবে, এইভাবে তুমি খাও আর কি। আর যেহেতু সে বুন্দেলখণ্ডীয় কন্যা এবং গ্রামের দিকেই তার বাড়ি, সেই জন্য তাদের কথাবার্তার মধ্যে একটু মানে গ্রাম্য ছাপ রয়েছে। তো যার জন্য সে পরিষ্কার হিন্দি বলছে না, সে মানে বলছে যে তখনকার দিনে মানে একটু মারবো ধরবো এই কথাগুলো সেই সময় মানে শাসন করার একটা বলতো আর কি, শাসন করার সময়। কারণ হয়তো সে মারবে না, কিন্তু এই বলে তাকে একটু শাসন করছে, একটু ভয় দেখাচ্ছে যে চুপ করে থাকো, কোনো কথা বলবে না, তা না হলে তোমায় মারবো।
মানে ওটা ওদের কথা বলার ধরন একটা বলা যায়। আয়াদের হাতে মারধর খেয়েই বড় হয়েছে বিল। ও ভয় পায় আর কথা শোনে। চুপ করে ও শুয়ে পড়লো। গঙ্গা এসে বাইরে বসলো পাথরের ওপরে। তারপরে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। রাম এলো কিছুক্ষণ বাদে বলল, মা আজ কত কাণ্ড হয়েছে জানিস? তাহলে আমরা ওই যে ভাষার কথা বলছিলাম, যে এখানে মা ছেলে দুজনকে তুই তোকারি করে কথা বলছে, বা তাদের কথার মধ্যে ওই মারবো ধরবো এরকম একটা টান রয়েছে। আর আয়াদের কাছেও মারধর খেয়েই বড় হয়েছে বিল, যার জন্য ও কথা শোনে আর সেই জন্য চুপ করে রইলো। তাহলে আজকে আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এর পরবর্তী ভিডিওতে আমি যে পরবর্তী অংশ রয়েছে সেটা তোমাদের শোনাবো। আর যারা শুধুমাত্র গল্প শোনার জন্য আমার এই ভিডিওটা দেখছো, তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো। ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার তত কাজের উৎসাহ বাড়বে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো।